বাংলার প্রতিটি পরিবারে একটি কমন গল্প আছে। ছোটবেলায় সাইকেল শিখতে গিয়ে হাত পা ছিঁড়ে যাওয়া হোক বা রান্না করতে গিয়ে হাত পুড়ে যাওয়া, আর ঠিক তখনই মায়ের ডয়ার থেকে বের হতো একটি ছোট্ট টিউব, আর সেই টিউবটা ছিল বোরোনিল। আজকের কেস স্টাডিটি বাংলায় নির্মিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোনিলকে নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ছোট্ট অয়েন্টমেন্ট থেকে বাংলার ঘরে ঘরে জায়গা করে নিল বোরোনিল, আর তারা কীভাবে বাজারের বড় বড় ব্র্যান্ডের সাথে লড়াই করে টিকে রইল। আর এই গল্প থেকে উদ্যোক্তারা কি শিখতে পারে সেগুলোই আমরা আজকে দেখব। নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। বোরোনিলকে তৈরি করে আমাদেরই বাংলার একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যার ফাউন্ডার ছিলেন গৌরমোহন দত্ত। তার লক্ষ্য ছিল গ্রামীণ এবং শহরের মধ্যবিত্ত মানুষের জন্য লো কস্ট অয়েন্টমেন্টকে নিয়ে আসা। বোরো শব্দটি এসেছে বোরিক অ্যাসিড থেকে, আর এই বোরিক অ্যাসিডটি হলো আমাদের পরিচিত একটি অ্যান্টিসেপটিক কম্পাউন্ড। আর নীল অংশটি এসেছে একটি লোকপ্রচলিত শব্দ থেকে, যার মানে হচ্ছে শান্ত করা বা আরোগ্য দেওয়া। বোরোনিলের মূল উপাদান হলো বোরিক অ্যাসিড, যেটা কাটা ছেঁড়ায় জীবাণু নাশ করে, আর জিঙ্ক অক্সাইড, যেটা ক্ষতস্থান দ্রুত শুকাতে সাহায্য করে। আর রয়েছে সুদিং বেস অয়েন্টমেন্ট, যেটা ত্বকের জ্বালা কমায়, যার ফলে ছোটোখাটো কাটা ছেঁড়া, চুলকানি বা ইনফেকশন খুব তাড়াতাড়ি সেরে যায়। 1980-র দশকের ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্রো করতে শুরু করে, আর তখনই ভারতবর্ষে বোরোনিলকে লঞ্চ করা হয়। বোরোনিলের মেন ইউএসপি ছিল ছোট্ট টিউব, কম দাম, আর বহুমুখী ব্যবহার, আর হাটে বাজারে সহজলভ্য। আর এই চারটি কারণের জন্যই বোরোনিল হয়ে ওঠে একটি জনপ্রিয় অয়েন্টমেন্টের ব্র্যান্ড। চলুন এখন আমরা দেখি তাদের মার্কেটিং কৌশলটি ঠিক কেমন ছিল। প্রথম কৌশল, ডক্টর অ্যান্ড কেমিস্ট অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আগেকার দিনের মানুষ বিজ্ঞাপন কম দেখত, কিন্তু ডাক্তারের কথায় প্রচুর পরিমাণে বিশ্বাস করত। তখন কোম্পানি ঠিক করলো যে তারা ডাক্তার আর কেমিস্টের সাথে কন্ট্যাক্ট করবে, এবং যথারীতি তারা কন্ট্যাক্টও করলো, এবং ছোটোখাটো কাটা ছেঁড়ার জন্য ডাক্তাররা প্রেসক্রাইব করে দিত বোরোনিলকে, আর কেমিস্টরাও তাই করত। আর এইভাবেই বোরোনিল হয়ে উঠল মানুষের ভরসাযোগ্য একটি অয়েন্টমেন্ট। দ্বিতীয় কৌশল, লো কস্ট অ্যান্ড মাস ডিস্ট্রিবিউশন। একটা ছোট্ট টিউব মানেই তার দাম হবে কম, আর বোরোনিলের ডিস্ট্রিবিউশন ছিল এতটাই স্ট্রং, সেটা কেমিস্টের দোকানের সাথে সাথে হাটে বাজারেও পাওয়া যেত, এমনকি হকারদের ঝুলিতেও পাওয়া যেত বোরোনিলকে। আর এই জিনিসটায় বোরোনিলকে বানায় এভরিওয়্যার প্রোডাক্ট। এরপর আসি তৃতীয় স্ট্র্যাটেজির ওপর, যেটা হলো ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। ধরুন একজন কৃষক মাঠে কাজ করতে গেল, দিয়ে তার হাত কেটে গেল, তিনি তখন বাড়ি ফিরে বোরোনিলকে ব্যবহার করলেন। পরের দিন অন্য কোনো কৃষকের হাত কাটলো, তখন সেই কৃষক অন্য কৃষকটিকে বলল যে তুমি বোরোনিল ব্যবহার করো, তাহলে দেখবে তুমি উপশম পাবে। ঠিক একইভাবে ধরুন একটি বাচ্চা ছেলের খেলতে গিয়ে হাঁটু ছিঁড়ে গেল, তখন তার মা তার হাঁটুতে বোরোনিল লাগিয়ে দিল, এবং তিনি তখন অন্য কাউকেও বললেন যে এটা আপনার বাচ্চার জন্য খুব উপকারী জিনিস হতে পারে, তাহলে আপনি বোরোনিল ইউজ করতে পারেন এরপরে কাটা ছেঁড়ার জন্য। আর এইভাবে রিয়েল লাইফ রেকমেন্ডেশন দিয়ে বোরোনিলের প্রচার হয়েছিল। এরপর আসি চতুর্থ কৌশলের ওপর, যেটা হলো ট্যাগলাইন অ্যান্ড রিকল ভ্যালু। বোরোনিলের প্রচারের জন্য একটি ছোট্ট ট্যাগলাইন ইউজ করা হতো, কাটা ছেঁড়া দাহে বোরোনিল রাখুন সাথে। আর এই সিম্পল লাইনটায় মানুষকে অনেক ভালোভাবে কানেক্ট করেছিল, আর এখনও এই লাইনটা হয়তো দেখবেন আপনার জেঠু জেঠিমা বা বাবা মায়ের মনে ঠিক গেঁথে রয়েছে। চলুন এইবার আমরা দেখি বোরোনিল বর্তমানে ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে আছে। বর্তমানে বোরোনিলের মার্কেট শেয়ার রয়েছে 25%, এবং তারা বছরে প্রায় 180 কোটি টাকার রেভিনিউ জেনারেট করে, আর তাদের নেট প্রফিট হলো 28 কোটি টাকা প্রত্যেক বছরে। দেখুন একটা ব্র্যান্ড যত বড় হয় তার তত কম্পিটিশনও থাকে, আর এইটার ব্যতিক্রম কিন্তু বোরোনিলের সাথেও হয়নি। বোরোনিলের কাছেও ছিল বেশ কিছু কম্পিটিশন। প্রধানত দুটো কম্পিটিটার ছিল বোরোনিলের কাছে। প্রথম হলো বার্নল। বার্নল এমন একটা প্রোডাক্ট যেটা পুড়ে গেলে ব্যবহার করা হতো, আর বিজ্ঞাপনে বলা হতো ফর বার্ন ইউজ বার্নল। আর সেক্ষেত্রে বোরোনিলের ব্যবহার ছিল বহুমুখী, শুধু পোড়াই নয়, সব কিছুতেই বোরোনিলকে ইউজ করা যেত। আর এটা একটা ডিফারেন্স ক্রিয়েট করেছিল, যার ফলে বার্নলের থেকে কম্পিটিশন ছাড়িয়ে বোরোনিল অনেক এগিয়ে যায়। এরপর আসি তার দ্বিতীয় কম্পিটিশনের ওপর, যেটা হলো মাল্টিন্যাশনাল এবং মডার্ন ব্র্যান্ড। দেখুন 2000 সালের পর থেকে ভারতবর্ষে আসতে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের ওই অ্যান্টিসেপটিক প্রোডাক্ট, যেমন স্যাভলন, বোরোপ্লাস, হিমালয়া। আর এরা টার্গেট করতো শহরের শিক্ষিত কাস্টমারদেরকে, কিন্তু এদের কাছেও ছিল একটা বিরাট বড় প্রবলেম, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের। কারণ গ্রামে গঞ্জে যেইভাবে বোরোনিল পৌঁছে গিয়েছিল, সেইভাবে এই কোম্পানিগুলো আজ অবধি পৌঁছাতে পারেনি।
আর তার জন্যই বোরোনিলের পপুলারিটি আজকেও টিকে রয়েছে ভারতীয় বাজারে। দেখুন, বোরোনিলের সার্ভাইভ করার জন্য প্রধানত 4টে কারণ রয়েছে, যেগুলো হলো প্রাইস অ্যাডভান্টেজ, অ্যাভেলেবিলিটি, হ্যাবিট ফরমেশন আর মাল্টিপারপাস ইউজেস। আর এই জন্যই এখনও তারা মার্কেটে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়েই নেই, 25% মার্কেট শেয়ার হোল্ড করেও রেখেছে তারা আজ পর্যন্ত। বোরোনিলের কেস স্টাডি থেকে আমরা বিশেষ কিছু ব্যবসায়িক শিক্ষা পাই, যেমন ট্রাস্ট ইজ বিগার দ্যান অ্যাডভার্টাইজমেন্ট, আর লো কস্ট আর হাই অ্যাভেলেবিলিটি, আর সবশেষে কাস্টমারের হ্যাবিট ফরমেশন। আর এই জিনিসগুলোই আজ অবধি বোরোনিলকে ভারতীয় বাজারে দাঁড় করিয়ে রেখেছে। আজকের দিনে বোরোনিল হয়তো তেমনভাবে চর্চায় নেই, কিন্তু দেখবেন হয়তো আপনার ড্রয়ারেও বোরোনিল রয়েছে বা আপনার বাবা মায়ের ড্রয়ারেতেও বোরোনিল রয়েছে। আর এটাই বোরোনিলের পপুলারিটি। আর আমার মনে হয় বোরোনিলকে একেবারে রিপ্লেস করে দেওয়া সম্ভব নয়। আর বোরোনিল প্রমাণ করে দিয়েছে একটি সাধারণ লোকাল ব্র্যান্ড হয়েও কিভাবে মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে থাকা যায়। তো বন্ধুরা, এই ছিল বোরোনিলের কেস স্টাডিটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, কারণ আমি প্রত্যেক সপ্তাহে এমনই একটি রিয়েল অথেন্টিক কেস স্টাডি নিয়ে আসি। দেখা হবে পরের সোমবার। জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা, ভালো থাকবেন।